ওই আমার যাই হোক, কি তাহলে আজকে আমরা এবার শুরুতেই যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে তিনটে নাম্বার আছে সেই তিনটে নাম্বারকে আইডেন্টিফাই করব। তার মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের আহ আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। প্রথম নাম্বার যেটা সেটাকে আমরা বলবো মূলাঙ্ক। যেমন ধরুন কোনো একজন মানুষের ডেট অফ বার্থ যদি কিছু একটা হয়, ধরুন 14/11/1978, এরকম টাইপের একজনের ডেট অফ বার্থ, তাহলে তার যে মূলাঙ্ক, মূল মানে তার যে ডেটটা, সেটা হচ্ছে 14, 1 আর 4। এই 1 আর 4, 14 যেটা, এটা হচ্ছে তার মূলাঙ্ক, অর্থাৎ এই নাম্বারটা তার আইডেন্টিফিকেশন নাম্বার। একদম যেমন রোল নাম্বার, এই রোল নাম্বারটা হচ্ছে তার মূলাঙ্ক, অর্থাৎ তার ডেটটা থেকে যে নাম্বারটা আমরা পাবো সেটা হচ্ছে তার মূলাঙ্ক। এটার নাম্বার নাম হচ্ছে মূলাঙ্ক। তাহলে হচ্ছে 4+1 = হচ্ছে 5। এরপরে হচ্ছে ভাগ্যাঙ্ক। ভাগ্যাঙ্ক হচ্ছে সব কটাকে যোগ করে। সব কটা বলতে আমাদের কাছে কে কে আছে? 1+4 প্লাস হচ্ছে 1+1 প্লাস 1+9+7+8 সমান সমান কত? 4 আর 4 8 আর 8 16, 16 আর 9 32 স্যার। 32। তাহলে 32। তাহলে এইটা আরেকবার আমাদেরকে করতে হবে। 32 মানে হচ্ছে 3+2, 3+2 সমান সমান হচ্ছে 5। তাহলে এর ভাগ্যাঙ্কও এলো 5, এর মূলাঙ্কও সেটাও এলো 5। তাহলে এই মানুষটার উপরে 5 সংখ্যাটার একটা জবরদস্ত প্রভাব থাকবে। তাহলে থাক এটা। এরপরে আমাদের একটা নাম্বার আসবে যেটাকে বলা হয় কুয়া নাম্বার বা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার। এই নাম্বারটা একটা অদ্ভুত নাম্বার। এই নাম্বারটা না লাকি নাম্বার, এই নাম্বারটা না সাপোর্টিভ নাম্বার। তো এই নাম্বারটা কিরকম নাম্বার? এই নাম্বারটা এর শুধুমাত্র ইয়ার অফ বার্থ থেকে আসবে। তাহলে 1978। এবার এই 1978টাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে এটা কত হবে? 9 আর 8 10, 10 আর 8 18, 18 আর 7 25। 25 বারে হচ্ছে 2+5 সমান সমান হচ্ছে 7। তাহলে এই যে 7 নাম্বারটা, পুরুষ মানুষ যদি হয় তাহলে আমরা 11 থেকে এই 7 নাম্বারটাকে মাইনাস করবো। যদি কোনো পুরুষ মানুষের কম্বিনেশন বা কুণ্ডলী আমরা দেখি, তাহলে 11 থেকে আমরা 7 নাম্বারটাকে মাইনাস করে দেবো। তাহলে 11 থেকে 7 নাম্বারটাকে মাইনাস করলে পরে আমাদের এর যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে গিয়ে হবে, এটাকে আমরা বলবো 11-7 সমান সমান হচ্ছে 4। তাহলে এই যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা হচ্ছে এই মানুষটার ক্ষেত্রে একটা সাপোর্ট নাম্বার। হতেই পারে এটা লাকি বা হতেই পারে এটা আনলাকি। যেমন ধরুন আমি একটা কাজের লোক রেখেছি, তো এই কাজের লোকটা আমাকে সবকিছুতেই বলে হ্যাঁ। আমি একটা গন্ডগোল পাকিয়েছি বলে হ্যাঁ ঠিক আছে, দাদা করেছে একদম ঠিক আছে। এই কাজের লোকটাকে আমি যদি কোনো একটা কিছু ভুলও করি, তাহলেও সে বলবে যে না, দাদা করেছে, ভুল হতেই পারে না। এই ব্যাপারটা আমি এর থেকে পাবো। এইবার দেখা গেল আমি যে লোকটাকে রেখেছি বা এই এই লোকটা, একে রাখার ফলে আমার ক্রমাগত ভাগ্যের অবনতি হয়ে চলেছে। তাহলে এই মানুষটা আমার জন্য আনলাকি। এই মানুষটার
এই 4 নাম্বার আমার জন্য গুড লাক ইন্ডিকেট করছে না। তাহলে এই ক্ষেত্রে এই যে 4, সে সাপোর্ট দিচ্ছে কিন্তু লাক নিয়ে আসছে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই এই নাম্বারটাকে আমরা বলবো ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার। তাহলে আমি যদি কোনো একজন অনুগামী চাই, আমি জানি যে আমি যে কাজটা করছি তাতে খুব একটা সাপোর্টার হলে পরে আমার কাজটা ভালো হবে, তাহলে আমার সেই সাপোর্ট খুঁজবো আমি কোথা থেকে? এই 4 নাম্বার থেকে বা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার থেকে। এটাই যদি কোনো একজন মহিলার জন্মকুণ্ডলী হতো, এটা পুরুষের জন্মকুণ্ডলী হলে আমরা 11 থেকে ইয়ার নাম্বারটাকে মাইনাস করে দেবো। আর এটাই যদি কোনো পুরুষের কুণ্ডলী না হয়ে কোনো মহিলার কুণ্ডলী হতো, তাহলে এই নাম্বারটাকে 4-এর সাথে আমরা অ্যাড করতাম। তাহলে তখন কি করতাম? এটা যদি ফিমেল হতো, স্যার, হুম, এই ইলেভেনটা কি যে মান্থের যে ইলেভেন সেই ইলেভেন? না না, 11 মান্থ 11 নয়। 11টা হচ্ছে আহ এটা লাইক এ ফর্মুলা, যে এখানে পুরুষদের যদি নাম্বার হয়, তাহলে যে নাম্বারটা আমরা নিয়েছি সেই নাম্বারটা, টোটাল নাম্বারটা ইয়ার, 9 আর 1-এ 10, 10 আর 8-এ 18, 18 আর 7-এ 25, সেখান থেকে 7 পেলাম। এটা হচ্ছে পুরুষদের জন্য। পুরুষদের জন্য আমরা, মানে অলওয়েজই, মানে সব সময় ইলেভেন থেকে সে যে নম্বরটা আসবে সেটা বিয়োগ করব। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে 2000 সালের আগে যাদের জন্ম, তার 2000-এর সময় হচ্ছে এই ব্যাপারটা চেঞ্জ হবে। কারণটা কি? কারণ হচ্ছে এই 100 বছরে যেটা ছিল 19, 19 পরে 9 আর 1 10, তারপরে সেটা হলো 20, তাই জন্য এখানে 1 নাম্বারের ডিফারেন্স হবে। তাহলে 2000 সালের পরে যাদের হবে, তাদের সাথে আমরা 11 থেকে বাদ না দিয়ে 10 থেকে মাইনাস করব। সেটাকে আমি দেখাচ্ছি, একটুখানি বুঝে নিন। আহ আর একটু তাড়াতাড়ি বুঝতে হবে আজকে। তাহলে এটা যদি কোনো মহিলা হতো, এই ডেটটাই কোনো মহিলার ডেট, তাহলে 7-এর সঙ্গে আমরা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার যদি আমরা জোগাড় করতাম, তাহলে 7, তার সাথে আমরা যোগ করতাম 4, সমান সমান হচ্ছে 7 আর 4-এ 11। তাহলে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে এই মানুষটার ক্ষেত্রে 2। 2 কেন? 1+1, 1+1 করলে 2 আসবে। তাহলে যদি 1978 সালে জন্মানো একজন পুরুষ হন, তাহলে তার ক্ষেত্রে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে 4। আর যদি 1978 সালে জন্মানো একজন মহিলা হন, তার ক্ষেত্রে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে 2। তাহলে এইবার এইখানটাতে হচ্ছে নিউমারোলজির কিছুটা ব্যর্থতা আছে। কি কি ব্যর্থতা? কারণ ওই যে 1978 সালে, সেই বছর কিছু না হলেও কয়েক কোটি লোক জন্মগ্রহণ করেছে। এবার এই কয়েক কোটি লোকের ক্ষেত্রে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে 4, তাহলে হচ্ছে একটু মুশকিল আছে। ইউনিভার্সাল সাপোর্ট সবার জন্যই 4 হলে পরে একটু গন্ডগোল রয়েছে। কিন্তু আমরা যখন নিউমারোলজি একটু হায়ার অর্ডারে শিখবো, তখন আমরা বার্থ চার্টের সঙ্গে নিউমারোলজিকে কমিউনিকেট করব। বার্থ চার্টের সঙ্গে হস্তরেখা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র সব কটাকে আমরা কমিউনিকেট করা শিখবো, বাট একটু টাইম লাগবে। যাই হোক, আমাদের কাছে এখন একজন মানুষই আছে যার জন্ম 14/11/1978, এবং সেই মানুষটা পুরুষ হলে পরে তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার সেটা হবে 4। আর তিনি যদি মহিলা হন, তাহলে তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার এটা হবে 2। এবার এই মানুষটার পরিবর্তে আমাদের আরেকটা মানুষ, তার ক্ষেত্রে জন্ম তারিখ হচ্ছে 12/3/2022। এইটা যদি পুরুষ হয়, এটা যদি পুরুষ হয়, মেল যদি হয়,
তাহলে এই 2022 মানে হচ্ছে 6। এখানে ইয়ার নাম্বারটা হচ্ছে 6। তাহলে 2022 মানে হচ্ছে 2 আর 2 4 আর 2 6। তাহলে এই যে 6 নাম্বারটা, 6 এ বাবা, 6। তাহলে এই 6 নাম্বারটা আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করব 10-এর থেকে। তাহলে 10 - 6 ইকুয়ালস টু হচ্ছে কত হবে? 4। তাহলে 2022-এও যার জন্ম হচ্ছে, তার ক্ষেত্রেও ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার সেটা কিন্তু 4 হবে। এই নাম্বারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এটাই যদি মেয়ে হয়, তাহলে আমরা তার যে নাম্বারটা এসছে 3, 6 নাম্বার যেটা এসছে তার সাথে 3 অ্যাড করব। তাহলে তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার এটা হবে 9। তাহলে এই জায়গাটা আমাদের একটু কনফিউশন থাকলেও আমরা আরেকবার দেখলে পরেই বুঝতে পেরে যাব। আমি আরেকবার বলে দিই। তাহলে ভাগ্যাঙ্ক হচ্ছে সমস্ত নাম্বারগুলোকে যোগ করতে হবে, যেটাকে বলা হচ্ছে কন্ডাক্ট নাম্বার, বা যেটাকে বলা হচ্ছে ডেস্টিনি নাম্বার। ভাগ্যাঙ্ক, ডেস্টিনি নাম্বার, কন্ডাক্টর নাম্বার, এইটা কি করে আসবে? জন্ম তারিখ পুরোটাকে যোগ করতে হবে। পুরোটাকে যোগ করলে ভাগ্যাঙ্ক পাবো। মূলাঙ্ক, ড্রাইভার নাম্বার, সাইকিক নাম্বার যেটা আমরা পাবো, সেটা হচ্ছে শুধু ডেটটা থেকে পাবো। ডেট যত হবে, যেমন কারোর 15 তারিখে জন্ম, তার ডেস্টিনি নাম্বার সেটা হচ্ছে, ডেস্টিনি নাম্বার নয়, তার সাইকিক নাম্বার বা হচ্ছে ড্রাইভার নাম্বার, এটা হচ্ছে 5 আর 1-এ 6। কারণ তার জন্ম হচ্ছে 15 তারিখে। কারোর যদি 18 তারিখে হয়, তাহলে তার নাম্বার হচ্ছে 9। 8 আর 1-এ 9। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের জটিল লেগেছে যে জায়গাটা, সেটা হচ্ছে কোয়া নাম্বার বা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারের জায়গাটা। তাহলে এটা আসবে শুধুমাত্র ইয়ার অফ বার্থ থেকে। যাই করি না কেন, আমাদের কাজ হচ্ছে এই ইয়ার অফ বার্থটাকে যোগ করে নেওয়া। দুটো ভাগে আমরা ভাগ করি, একটা 19 সাল, আর একটা হচ্ছে 20 সাল। মানে যাদের 19 দিয়ে শুরু তাদের একটা, আর যাদের 20 দিয়ে শুরু তাদের একটা। তাহলে যাদের 19 দিয়ে শুরু তাদের ক্ষেত্রে কি হবে? পুরুষদের ক্ষেত্রে টোটাল নাম্বারটা 11 থেকে মাইনাস হবে। মেয়েদের ক্ষেত্রে কি হবে? টোটাল নাম্বারটা 4-এর সাথে যোগ হবে। তাহলে পুরুষদের ক্ষেত্রে 11 থেকে বিয়োগ হবে, মেয়েদের ক্ষেত্রে কি হবে? 4-এর সাথে যোগ হবে। 2000 সাল পার হয়ে গেলেই এই 11 যেটা ছিল ওটা 10 হয়ে যাবে, আর 4 যেটা ছিল ওটা 3 হয়ে যাবে। তাহলে 11 থেকে বিয়োগ হবে, আর 3-এর সাথে যোগ হবে। এই হলো আমাদের পুরো বন্দোবস্ত। এই পুরো ব্যাপারটাই। হ্যাঁ, আর বলছি 2000 সালে যেটা হবে সেটা তো 10ই হবে তাহলে। 2000 সালে যেটা হবে সেটা 10-এর থেকেই মাইনাস করতে হবে। আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম। এবার আমাদের দুটো গ্রিড আছে, দুটো গ্রিড নয়, দুটো আমাদের নিউমারোলজি ক্যালকুলেটর আছে। সেই ক্যালকুলেটর দুটো আমাদের একটুখানি জানতে হবে। তাহলে এই নিউমারোলজি ক্যালকুলেটর দুটোর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে চিলাডিয়ান নিউমারোলজি, আর একটা রয়েছে সেটা হচ্ছে পাইথাগোরিয়ান নিউমারোলজি। স্যার, মেয়েদের ক্ষেত্রে কি হবে, মহিলাদের ক্ষেত্রে 2000 সালের পর থেকে? মহিলাদের ক্ষেত্রে 2000 সালের পর থেকে, ধরুন কারো 2001-এ জন্ম, তাহলে তার নাম্বারটা নিয়ে সেই 2 আর 1 হলো, 2 আর 1 3, এটাকে 3-এর সাথে যোগ করতে হবে। বই নিয়ে আয়, যা বই নিয়ে আয়, পড়তে জানি ঘুম থেকে উঠে
দেখা যাচ্ছে? এই যে নিউমারোলজি টেবিলটা, এইটা হচ্ছে চিলাডিয়ান নিউমারোলজি টেবিল। আর আমি পাইথাগোরিয়ান নিউমারোলজি টেবিলটাও দিচ্ছি। এইটা হচ্ছে পাইথাগোরিয়ান নিউমারোলজি টেবিল। দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে গিয়ে পাইথাগোরিয়ান নিউমারোলজি অনেক বেশি ইজি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা রয়েছে। এখান থেকে এ থেকে আই পর্যন্ত ABCDEFGHIJKLMNO PQRSTUV WXYZ এইভাবেই রয়েছে। কোন রকম কোনো এখানে এদিক ওদিক গন্ডগোল নেই। তাই জন্য পাইথাগোরিয়ান নিউমারোলজি আমাদের পক্ষে ব্যবহার করা খুব সোজা। এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, কিন্তু চিলাডিয়ান নিউমারোলজিতে 1 থেকে 9 পর্যন্ত নেই, 1 থেকে 8 পর্যন্ত আছে। 9 ব্যাপারটা এখানে নাই। এবার এটার জন্য আমাদের একটা সমস্যা দেখতে পাওয়া যায় যে মানুষজন কনফিউজ হয়ে যায়, তাহলে 9টা কোথায় গেল? তো বেসিক্যালি 9 এখানে নেই। 9 না থাকলেও অসুবিধা কিছু নেই। এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে। প্রথম লাইনটা সিস্টেমেটিক, ABCD, না, প্রথম লাইনটা সিস্টেমেটিক না, ভুল বলছি। ABCDE এই 5টা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক অবস্থায় রয়েছে। এবার হচ্ছে FGH, এইগুলো কিন্তু আর সিস্টেমেটিক নেই। এফ চলে গেছে 8 নম্বরে, এর পরে UO, তারপরে এফ, তারপরে আই, যেটা রয়ে গেছে আই এর নিচে, কে আবার আই এর পাশে, IJK, এল চলে গেছে জের আর এর পরে। সেইভাবেই MNOP, আপনারা একটু একটু করে দেখে নেবেন কোথায় কি কি আছে। MNOP, QRST, কিউ আবার চলে এসছে 1-এর নিচে, আর 2-তে, এস 3-এর দলে চলে গেছে, টি সে কিন্তু চলে এসছে 4-এর দলে, ইউ সে একটা ঘর পিছিয়ে সে চলে গেছে 6-এর দলে, ভি সেও 6। STUV, ভিটা তো 6 হওয়ার কথা ছিল না। ইউটা যদি 6 হয়, ভিটা 6 হবে না। তাহলে ভি কিন্তু চলে এসছে 6-এর নিচে। ডাব্লিউ সেও 6, এক্স চলে এসছে 5-এর নিচে, ওয়াই সে চলে এসছে 1-এর নিচে, আর জেড সে হয়ে গেছে 7। বেশিরভাগ নিউমারোলজিস্ট তারা চিলাডিয়ান নিউমারোলজিটাকে ইউজ করেন। চিলাডিয়ান নিউমারোলজি ইউজ করবার কারণ কারণ হচ্ছে গিয়ে এর পারফেকশন বেশি। এইটার মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অনেক বেশি দেখতে পাওয়া যায়। এলোমেলো করে সাজানো থাকার জন্য এর প্রতি আমাদের একটা ফেইথ রয়েছে। পাইথাগোরিয়ান নিউমারোলজি কেমন যেন খুব ইজি, কিন্তু চিলাডিয়ান নিউমারোলজি সেটা কিন্তু অনেকটাই বেশি কঠিন এবং জটিলতাপূর্ণ। তো ভাবা হয় যে এই নিউমারোলজিক্যাল চার্ট, অর্থাৎ চিলাডিয়ান নিউমারোলজিক্যাল চার্ট, তার সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অনেক অনেক বেশি এবং দৈব ক্ষমতা সম্পন্ন কোনো মানুষ তিনি এটা তৈরি করেছিলেন। এক্স্যাক্টলি কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল সেটা মুশকিল, কিন্তু চিলাডিয়ান নিউমারোলজি ব্যাবিলন থেকে আসে। আর পাইথাগোরিয়ান নিউমারোলজি এটা হচ্ছে গ্রিসের, গ্রিসই তো মনে হয়, সম্ভবত গ্রিস। পিথাগোরাস যেখানকার বিজ্ঞানী ছিলেন সেখানকার, মোস্ট প্রবাবলি এটা গ্রিসের। তাহলে মোটামুটি আমরা দুটো টেবিল পেলাম। তাহলে এইবার এই টেবিল আমাদের কোন কাজে লাগবে? তো এই টেবিল আমাদের যে কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের নেম ক্যালকুলেশন। তাহলে কোনো একজন লোকের নাম, সেটা হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি কোনো একজন লোকের নাম হচ্ছে ভানু। একজন মানুষ, তার নাম হচ্ছে ভানু। তাহলে BHANU। তাহলে এবার এখানে আমাদের সংখ্যাগুলোকে লিখতে হবে, B2, H5, A1, N5, আর U6। আর এখানে ভানু, 2। এ বাবা,
বিটা হচ্ছে 2, এইচ, স্যার স্যার ইউসি। ইউটা 6 হবে। বিটা এখানেও 2। এবার এইচ এর ক্ষেত্রে এইচ হচ্ছে 8, এ 1, এন 5, আর ইউ ইউ হচ্ছে 3। তাহলে এইবার ভানু মানুষটা সিলাডিয়ান নিউমারোলজি অনুযায়ী তার যে সংখ্যাটা এলো, সেটা হলো 5 আর 2 7 আর 8, 8 5 13, 13 আর 6 19, 9 আর 10 মানে 1। আরেকবার গুনি উল্টো দিক থেকে, 6 আর 5 11, 11 আর 12, 12 আর সাথে 19, 19, 9 আর 10 মানে হচ্ছে 19 ইকুয়ালস টু হচ্ছে 1। এবার এই দিকে ভানু, সে হচ্ছে 8 আর 16, 16 আর 3 19, 8 আর 2 10 আর 1 11, 11 আর 8 19। অদ্ভুত ভাবে এই দুটো এক হয়ে গেছে। এখানেও 19 এসছে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের। এবার এখানে এটা যদি ভানু না হয়ে ভানুমতি হতো, এবার আমরা এটাকে আবার একটুখানি করি। তাহলে কি কি অ্যাড হলো? এম, এম মানে কি অ্যাড হলো? এম হচ্ছে 4, 1, 4, আর আই হলো 4 1 4 1। তাহলে 19-এর সঙ্গে আবার কি কি অ্যাড হলো? 4 আর 1 5, 5 5 10, মানে এবার হলো 29। 9 আর 2 11, মানে সংখ্যাটা হলো 2। আর এখানে মতিতে কি অ্যাড হলো? ভানুমতিতে এখানে অ্যাড হলো এম মানে হচ্ছে 4, এ মানে 1, টি, টি মানে হচ্ছে 2, আর আই মানে হচ্ছে 9। তাহলে 19-এর সঙ্গে কি হলো? 19-এর সঙ্গে যুক্ত হলো 1 যোগ হয়ে 20, 20 আর 11 31, 31 আর 4 হলো 35। আরেকবার গুনি আমরা, 19, 19 আর 9 28, 29 30, আর এদিকে 5 35। তাহলে এবার সংখ্যাটা হয়ে গেল 35। এবার কিন্তু এই মানুষটার নাম্বারটা হয়ে গেল 8। তাহলে পাইথাগোরিয়ান নিউমারোলজি আর চিলাডিয়ান নিউমারোলজির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই সংখ্যাটার মধ্যে বা পাইথাগোরিয়ান নিউমারোলজির মধ্যে কোন রকম 9 সংখ্যা, সরি, চিলাডিয়ান নিউমারোলজির ক্ষেত্রে 9 সংখ্যাটার অস্তিত্ব নেই, কিন্তু পাইথাগোরিয়ান নিউমারোলজিতে 9 সংখ্যাটা আছে। এটা একটা বিষয়। আর চিলাডিয়ান নিউমারোলজি, এটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অনেক বেশি। এই নিউমারোলজিকে অনেক বেশি ব্যালেন্সড নিউমারোলজি হিসেবে ট্রিট করা যায়। এবং বেশিরভাগ নিউমারোলজিস্ট যারা, আমরা তো অ্যাস্ট্রোলজার, কিন্তু নিউমারোলজিস্ট যারা, তারা কিন্তু চিলাডিয়ান নিউমারোলজিকেই প্রেফার করে থাকেন। তারা চিলাডিয়ান নিউমারোলজিকেই তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তাহলে এখানে এই যে 9 সংখ্যাটা নেই, তাহলে কি মঙ্গল বাদ দিয়ে সব আছে? একদমই না। হতেই পারে কারোর কুণ্ডলিতে বা কারোর জন্ম তারিখে 9 এসছে, হতেই পারে। তাহলে যার ক্ষেত্রে এরকম জন্ম তারিখে 9 এসছে, আসলো 9, যদি 9 এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই 9টা কিন্তু কোনো প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করবে না। সেখান থেকে অন্য নাম্বার, তাদেরকে আমরা কোনো না কোনো একটা সোর্স থেকে অন্য নাম্বারে শিফট করাতে পারবো। জেনারেলি আমরা দেখি যে এখানে 9 সংখ্যাটা এলে পরেও আমরা সেই লোকটাকে মঙ্গল প্রভাবিত ব্যক্তিত্ব হিসেবে ট্রিট করি এবং প্রেডিক্ট করবার চেষ্টা করি। পরিষ্কার স্যার হলো? এই পয়েন্টটা আর একবার একটু বলবেন, হ্যাঁ। নয়ের ব্যাপারটা। ধরুন কারুর একজনের জন্ম কুণ্ডলিতে আহ জন্ম তারিখ অনুযায়ী বা আমাদের নাম অনুযায়ী আমাদের একটা সংখ্যা এলো, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে 27। এখানে 27 এলো।
বা আমাদের এখানে কত এসেছিল, আমাদের এখানে 35 এসেছিল, 29, আহ 4 আর 29 আর 10 39। তো 39, আর আমরা চাইছি ধরুন 39, 4 আর 5 45, মানে আমরা একটা 6কে নিতে চাইছি। 6কে নিতে চাইলে আমরা কি করব, আমরা এইখানে ভানুমতির মাঝখানে আমরা একটা ইউ দিয়ে দেবো। আপনাকে দেখতে হবে কি সংখ্যা আপনি বসাতে চাইছেন বা কি সংখ্যা আপনি আনতে চাইছেন। স্যার, হ্যাঁ, স্যার, কোন সংখ্যাকে কনসিডার করবে অ্যাজ এ বাধা হিসেবে? 8 নাম্বার? যাক, কোথায় ছিল আবার কোথায় এলাম, এইটা আবারটাকে আমরা বাধা হিসেবে ট্রিট করব। তাহলে এবার আবার 4 নাম্বার? 4 নাম্বার? 8 কিছুটা বাধা দেয়, 4 সংখ্যাটা বাধা দেয়। আর 7টা কি হিসাবে ধরবো? বাধার মধ্যে ধরবো কি ধরবো না? 7 7 আর 9 কে? বাধা না, যেমন আমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর দিকে যাচ্ছি, তো 7কে আমরা বাধা হুম। হিসেবে ধরবো। আর 9 কে? 9 সংখ্যাটা এনার্জেটিক নাম্বার, মঙ্গলের সংখ্যা, ওটাকে আমরা খুব একটা বাধা হিসেবে ধরবো না। ওটা ঠিক আছে, ওটা আমরা ইউজ করবো। এবার ভানুমতি, ভানুমতিতে আমাদের প্রথমে বি রয়েছে, বি কে পেলাম আমরা 2, এইচ সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে 5কে, 5-এর পরে হচ্ছে এ মানে 1, আবার এন, এন মানে হচ্ছে 5, এবার ইউ, ইউ মানে হচ্ছে 6। ভানু হয়ে গেল, আবার একটা ইউ আছে, আমি 6 দিয়েছি। এবার হচ্ছে আমার মতি, এম, এম মানে হচ্ছে 4, এ, এম এ, এ মানে 1, টি, টি মানে হচ্ছে 4, আর আই, আই মানে হচ্ছে 1। তাহলে এবার আমরা চট করে সংখ্যাগুলোকে নিজেরা যোগ করে ফেলি। 5 আর 2 7, 7 আর 6 13, 13 আর 12 25, 25 আর 5 30, 30 আর 5 35, 30 আর 5 আমি পাচ্ছি 35। তাহলে আমাদের তো আগে ছিল একটা 6 অ্যাড করলাম, তাহলে 35, এটা 8 হয়ে গেল। আমরা এটাকে করতে চাইছি 9। তাহলে 5 আর 2 7, 7 আর 1 8, 8 5 13, 13 আর 12 25, 25 আর 5 30, 30 আর 5 35। তাহলে আমরা যদি এটাকে 9 করতে চাই, তাহলে আমরা পরের একটা 1 যোগ করে, এবার যোগ করে দেবেন। একটা কি করে যোগ করলাম বলছি। 5 আর 2 7, 7 আর 1 8, 8 5 13, 13 আর 6 19, 19 আর 6 25, 25 আর 1 26, 4 4 30, 30 আর 6 36, সমান সমান 36। তাহলে আমি নাম্বারটাকে চেঞ্জ করে দিয়ে 36 বানিয়ে দিচ্ছি। তাহলে কি করে 36 বানালাম, ভানুমতি বিএইচএন ইউটাকে ডাব্লিউ করে দিয়েছি, আর ভানুমতি, মতি, এই মতিকে আমি আরেকটা আই দিয়ে দিলাম। তাহলে এখন ভানুমতি থেকে ভানুমতি, এটা হয়ে গেল। তাহলে ভানুমতি হয়ে গেল ভানুমতি। তাহলে এইবার আমাদের নাম্বার পেয়েছি 9 নম্বর। তাহলে এই মানুষটার এই যে নামটা ভানুমতি, এটা চিলাজিয়ার নিউমারোলজি অনুযায়ীও 9 নম্বরে পড়লো। তাহলে এই যে 9 নম্বরে পড়লো, তার ফলে কি হবে, তার ফলে হচ্ছে গিয়ে মানুষটার মধ্যে মার্শাল ক্যারেক্টারিস্টিক্স, মঙ্গলীয় চারিত্রিক বৈশিষ্ট্য, মার্শাল ক্যারেক্টারিস্টিক্স বা মঙ্গলীয় চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে ভানুমতি কি হবে, কিছুটা অ্যাগ্রেসিভ, কিছুটা রাগী, কিছুটা মাথা গরম। কিন্তু এই মাথা গরমটাকে আমি কমিয়ে দেব। কি করে কমিয়ে দেব, এই ভানুমতির এই যে দুটো 6 আছে, এই দুটো 6-এর মধ্যে একটা 6কে উড়িয়ে দেবো। তাহলে এই দুটো 6-এর মধ্যে একটা 6কে উড়িয়ে দেবো। কি করে উড়িয়ে দেবো, আমার তো আগে ভানুমতি ছিলই, তাহলে আমি একটা 6কে উড়িয়ে দিলাম। তাহলে 6কে উড়িয়ে দিলে কি হলো, 36 হয়ে গেল 30। তাহলে 6টাকে বাদ দিয়ে গুনুন, 5 আর 2 7, 5 12 আর 1 13, 13 আর 6 19, 19 আর 1 20, 20 আর 8 28, 28 আর 1 29, 29 আর 1 30। তাহলে 6 বাদ দিয়ে আমার হয়ে গেল 30।
তাহলে ছিল মঙ্গলের সংখ্যায় নাম্বার, নামটা ছিল মঙ্গলে, এবার হয়ে গেল তিনে মানে বৃহস্পতিতে। এবারও আমি দেখছি খুব অহংকার গো, পাচ্ছি না, প্রচুর অহংকার। এবার এই যে প্রচুর অহংকার, সেখান থেকে কারণ 3 নাম্বার বৃহস্পতির সংখ্যা তার যথেষ্ট ইগো, এবার এখান থেকে আমরা একটা এককে উড়িয়ে দেবো। এবার চলে এলো চন্দ্রের সংখ্যা। চন্দ্রের সংখ্যা অনেক সফট, অনেক ইমোশনাল, অনেক সেন্সিটিভ, ছোট্ট ছোট্ট বিষয়, বেশ কিছুটা রিয়াক্টিভ, এই সমস্ত বিষয়গুলো আমরা চন্দ্রের সংখ্যার মধ্যে পেয়ে যাব। তাহলে আমার নামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষটার ক্যারেক্টারিস্টিক্স কিভাবে পাল্টাচ্ছে তার একটা আমরা ধারণা পেলাম, এবং এই ধারণা আমরা পেলাম চিলাডিয়ার নিউমারোলজি থেকে। তাহলে এই জায়গাটা বুঝতে এবার যাদের অসুবিধা হয়েছে একজন একজন করে বলবেন, আর একই প্রশ্ন চেষ্টা করবেন একাধিক মানুষ না করতে। স্যার একটাই প্রশ্ন আছে, চিলাডিয়ান নিউমারোলজিতে 9 তো কোনো প্ল্যানেট পাচ্ছে না, তাহলে 9 যদি কারো ডেস্টিনি নাম্বার আসে সেক্ষেত্রে কি করে এটাকে মানে ভুল ভুল বোঝানো ভুল। যাবে বা কি কথাটা কি ভুল, বুঝবো? কথা ভুল, কথা ভুল, কথা ভুলই বাবা। 9 প্ল্যানেট পাচ্ছে, 9 হচ্ছে মঙ্গলের, কিন্তু 9-এর জন্য কোনো স্পেসিফিক লেটার নেই। আচ্ছা। বুঝতে পারলাম? এখানে হুম। কিন্তু কোনো 9 সংখ্যাটা আমাদের এই চার্টে নেই, কিন্তু 9 সংখ্যাটা তো আছেই, নিউমারোলজি যাই হোক, 9 সংখ্যাটা আছে। যেমন 0 আছে ঠিক তেমন ভাবে 9ও আছে, কিন্তু 9-এর জন্য কোনো স্পেসিফিক লেটার নেই। এই মাত্রই তো আমাদের ভানুমতিতে 9 চলে এলো, 3 আর 6 9। এবার এই 3 আর 6 9কে আমরা চেঞ্জ করলাম কিভাবে সেটা দেখালাম। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এখানে 9 আছে, কিন্তু 9-এর জন্য কোনো অ্যালটেড লেটার নেই। ওকে, তাহলে 9 যদি আসে সেক্ষেত্রে আমরা কি ওটাকে চেঞ্জ করে দেবো? কেন চেঞ্জ করবো? আমার ইচ্ছে হলে আমি চেঞ্জ করতেই পারি, নাও চেঞ্জ করতে পারি। আচ্ছা। এই লোকটা ভানুমতি খুব ভালো খেলোয়াড়, ভানুমতি পড়ার কথা শোনে না। ভানুমতি একজন ভালো খেলোয়াড় এবং ভানুমতি কথা শোনে না। তো মঙ্গলের লোক সে তো কথা শুনবে না, এটা খুবই ন্যাচারাল। তাহলে কিন্তু খেলোয়াড়, তার খেলাটাকে আমরা প্রায়োরিটি দেবো না তার কথা শোনাটাকে প্রায়োরিটি দেবো? যদি আমরা চাই তার কথা শোনাটা ইম্পর্টেন্ট, শান্ত হোক একটু, তাহলে আমরা ওই নাম্বার চেঞ্জ করে এটাকে বৃহস্পতি বা চন্দ্রের নাম্বারে নিয়ে আসবো। আর যদি আমরা চাই যে এর মধ্যে আরো জোশ আসুক, তাহলে আমরা ওই 9, তারপরে 1 এগুলোকে বুস্ট করার চেষ্টা করব। স্যার আমার স্যার একটা শুধু কোশ্চেন আছে। বৃহস্পতি, একজন একজন করে। স্যার স্যার বলছি পায়েল শুধু বলছি, বৃহস্পতি। হ্যাঁ বলুন। আচ্ছা পায়েল বলছি, বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে 7 কেতুর নাম্বার, এবং আপনি আগে একটা ক্লাসে বলেছিলেন যে যার নাম্বারে এরকম মানে নামের মধ্যে 7টা থাকে, সে কোনো সময় মানে এই কোনো কাজ করতে গিয়েও যেন হয়ে ওঠে না, ইন্টারভিউ দিতে গেল, ইন্টারভিউ দিতে গিয়েও যেন একটা আহ, উম, অ- অসুবিধার মধ্যে পড়লো, হলো না, আলটিমেটলি ওর কাজটার মধ্যে বাধা পড়লো। সুতরাং আমাদের যখনই কারো নাম 7-এ গিয়ে শেষ হচ্ছে বা 7 আসছে, তখন কি আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব? হ্যাঁ, সিচুয়েশন বুঝে যদি আমরা দেখি বা ভাবি যে সিচুয়েশনটা চেঞ্জ করলে প্রফিট হতে পারে, তাহলে আমরা চেঞ্জ। হুম। আচ্ছা। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ সেটা হচ্ছে যে মানে এক্ষেত্রে ওই 1 2 3 4 করে যে ক্যারেক্টারিস্টিকটা, হ্যাঁ, ওটা কি মানে আমাদের অ্যাস্ট্রোলজির ক্যারেক্টারিস্টিকের সাথেই একই হবে? কম বেশি একই। আচ্ছা, আলাদা কিছু নেই? না, কিছু আলাদা আছে, প্রত্যেকটা নাম্বারের কোয়ালিটি ডিফারেন্ট, কিন্তু তা সত্ত্বেও একটা অ্যাভারেজ কোয়ালিটি সেটা মেনটেন করে। প্রত্যেকটা গ্রহের যে নাম্বারগুলো আমরা গ্রহ দিয়ে চালিয়ে দিতে পারবো। তো আমি একটুখানি পড়ে শোনাই, ছোট্ট একটুখানি, ভালো লাগবে। যেমন নাম্বার 1, সে হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ আর্কিটেক্ট। তাহলে এই মানুষটার ক্ষেত্রে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর থটস টোটালি ডিফারেন্ট, এবং এ হচ্ছে এক কথার মানুষ। এই মানুষটা ক্রিয়েটিভিটি রয়েছে, এবং পাওয়ারফুল ফোর্সে এই মানুষটা ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করবার ক্ষমতা রয়েছে।
এই মানুষটা রিপিটেশন খুব বেশি পছন্দ করে না। এই মানুষটা জীবনে সবসময় নতুন নতুন বিষয়গুলোকে পছন্দ করে। এইগুলো হচ্ছে নাম্বার ওয়ানের ক্যারেক্টারিস্টিক্স। এরকম প্রত্যেকটা নাম্বারের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যেমন 1 আর 10, এই দুটোর মধ্যেও ডিফারেন্স রয়েছে। 10 নাম্বারটা হচ্ছে গিয়ে ক্লিয়ার থিঙ্কিং এর নাম্বার, ক্লিননেস, আর হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার অফ থট প্রসেস, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। স্যার আমরা যখন কারোর নাম জাজ করব তখন টাইটেলটা ধরতে হবে না? আদারওয়াইজ সার্ভিস বলুন বা মার্কশিট বলুন, তখন তো আমাদের উইথ টাইটেলই থাকে। টাইটেল ধরবো আমরা সবসময়, উইথ টাইটেল ধরবো। উইথ টাইটেল ধরে যে ভ্যালুটা আসবে সেটা। এইবার হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গাতে আমরা সার্টেন বাদ দেব। এই ডিসিশনটা আপনাকে ঠিক একটা মতন দিয়ে নিতে হবে। স্যার একটু ইন্টারাপ্ট করছি, পল্লবী সেন মিউট করে নাও। স্যার মাইক গুলো একটু অফ করতে বলুন। আপনারা মাইক গুলোকে অফ করুন। এ কি, না হলে হচ্ছে কি আমি মিউট করে দেবো সবাইকে। এটা তো আপনাদের দিক থেকে করতে হবে। 50 জন ক্লাস করছেন, সেখানে তো এত চেঁচামেচি করলে হবে না। স্যার, হ্যাঁ, আমি সাকসেসের জন্য কোন নাম্বারকে কনসিডার করবে বেশি, নাম্বার 1 কে না নাম্বার 3 কে? না, আগের কথাটা শেষ হয়ে যাক, হয়নি। এবার ধরুন ও আচ্ছা। একজন মানুষ, সে হচ্ছে অটোওয়ালা, সে একটা অটো করতে চাইছে। মানুষটা সে হচ্ছে গিয়ে একটা অটো চালাবে, বা অটো একটা সে কিনতে চাইছে। তাহলে এই মানুষটা যখন অটো কিনতে চাইছে বা অটো চালাতে চাইছে, সেই মানুষটা একটা রুট চুজ করবে, বা সেই মানুষটার ওই শুধু ডাক নামটুকু দিয়েই কাজটা হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিউমারোলজিক্যালি চেষ্টা করলেও ওই সারনেমটাকে বাদ দিতে পারি। যে এইটা সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। জ্যোতিষশাস্ত্রতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। সব রুল, সেগুলো পরিবর্তন সাপেক্ষ। অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তন করা যাবে। এখানে যে সবসময় 2 আর 2 4 হয় তা কিন্তু একেবারেই নয়। আমি জাস্ট গতকাল একজনের কুণ্ডলী দেখছিলাম, সেই মানুষটা সুপার সাকসেসফুল মানুষ। সুপার সাকসেসফুল মানে তার, কলকাতাতেই থাকেন ভদ্রলোক, বুর্জ খালিফাতে যে মার্বেল লাগানো রয়েছে, বা বুর্জ খালিফায় ইউজ করা হয়েছে কিছু ইটালিয়ান স্পেসিফিক মার্বেল, তিনি তার বাড়িতেও সেই মার্বেল নিয়ে এসে লাগিয়েছে। তো বিশাল সাকসেসফুল ভদ্রলোক। এবং এই ভদ্রলোকের কুণ্ডলিতে লগ্নে রাহু এবং শনি রয়েছে। কম বয়সী লোক, কিন্তু লগ্নে রাহু শনি অবস্থান করে রয়েছে। তাহলে এইরকম যে সাকসেসফুল মানুষজন দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইপের কম্বিনেশন রয়েছে। কিন্তু লগ্নে রাহু শনি মানে কি? লগ্নে রাহু শনি মানে সেই লোকটা সবকিছুতে বাধা, সেই লোকটা জীবনে এগোতে পারছে না, সেই লোকটা যাই করতে যাক না কেন সেখানেই প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো, এবং সেখানে আমরা ডিসিশন নেব কি করা উচিত, কি হওয়া উচিত। আমাদের কিন্তু এখানে স্ট্রিক্ট ডিসিশন নেওয়া যাবে না। এবার ধরুন কোনো একজন মানুষ, সে বলছে আমি আহ একটা ভুজিয়ার দোকান দেবো বা একটা পাওভাজির দোকান দেবো। তাহলে এই পাওভাজি দোকানটার, এই পাওভাজি দোকানটা ভালো চলছে না। এবার এখানে আমার একটুখানি হচ্ছে গিয়ে নাম কারেকশন করতে হবে। তখন তখন হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে দোকানটার নাম কি আর তোমার নাম কি। তখন দেখা যাবে ওই লোকটাকে সবাই হচ্ছে গিয়ে, লোকটার নাম হচ্ছে কানু। এবার লোকটাকে সবাই, সমস্ত লোক ওখানে কানুর চপের দোকান, কানুর চপের দোকান, কানুর চপের দোকান করছে। তাহলে এইখানে কানু নামটাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি কানাইলাল পোদ্দার এই নামটাকে ভাবতে পারেন, কিন্তু দোকানটা চলছে কানুর চপের দোকান, কানুর চপের দোকান, কানুর চপের দোকান করে। তাহলে এখানে কানু নামটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে। এটা বুঝে আপনাদেরকে প্রেডিক্ট করতে হবে। আচ্ছা, তারপরে কার প্রশ্ন? বাচ্চাদের যখন, স্যার বাচ্চার স্যার, যখন নামটা দেওয়া হবে তখন কিভাবে দেওয়া হবে স্যার? তখন তো বোঝা যাচ্ছে না যে সে কি কি করবে ফিউচারে। বাচ্চার একটা, ধরুন একটা বাচ্চার জন্ম হয়েছে, আজকে জন্ম হলো। তাহলে আজকে একটা বাচ্চার জন্ম হলো, একটা সেকেন্ড, হ্যাঁ। তাহলে আজকের তারিখ হচ্ছে 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 2025। 23/6, 20
2025। তাই এর হচ্ছে গিয়ে ড্রাইভার নাম্বার, চট করে বলুন, চট করে বলুন। ড্রাইভার ফাইভ নাম্বার, ফাইভ ফাইভ কন্ডাক্টর নাম্বার, চট করে বলুন। 9, 10, 11, 12, 14 আর 5 হচ্ছে 14, 19, 16। হ্যাঁ, সিস্টেমটাই বলে দিই, সিস্টেমটা হচ্ছে কি একদম সিম্পল। শুধু আপনারা সবসময় 2025টাকে যোগ করবেন না, মাথায় রেখে দেবেন। এই বছরের নাম্বার হচ্ছে 9, তাহলে 9 9। 15 আর 5 20, তাহলে কন্ডাক্টর নাম্বার হচ্ছে 2। দুই ঠিক আছে, এই দুটো নাম্বারের উপরেই আমরা কাজ করব। তবে আমরা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারটাকেও বার করে রাখবো। ধরে নিচ্ছি এটা একজন পুরুষ মানুষ, তাহলে এর ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে, চট করে বলুন কত? এখানে 10 ফাইভ 10 মাইনাস 10 -9। হ্যাঁ 10, 10 মাইনাস মহিলা হলে কত হলো? মহিলা হতে কত হতো? মহিলা হলে এখানে হয়ে যাবে 4 অ্যাড হবে, মানে 9 প্লাস 4 না 3 9+3 কত হুম। নাম্বার হতো? এবার আমরা এখানে এই ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার এই দুজন মিত্র কিনা সবার আগে দেখে নেবো। ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারটাকে আমরা সাইড করে রাখবো, এটা আমাদের এখন দেখার দরকার নেই। তাহলে ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার এরা মিত্র কিনা এটা চট করে দেখে নেবো। তাহলে এক 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 না সরি 5, তাহলে ড্রাইভার নাম্বার 5-এর সঙ্গে রয়েছে 2 মিত্র। তাহলে এর সঙ্গে কম্প্যাটিবল নাম্বার যারা, তারা হচ্ছে 1 2 3 5 6। এবার 1 2 3 5 6, তাহলে এদের সঙ্গে মিত্র সংখ্যা হচ্ছে 1 2 3 5 6। তাহলে এর মধ্যে আমি দেখছি যে 1 নাম্বারটা আবার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার, তাহলে আমি 1 নাম্বারটাকেই চুজ করব। 1 নাম্বারটাকে আমি চুজ করব 1 নম্বরে। তার সঙ্গে আমি 2-কেও রাখতে পারি, 1 2 3 এদেরকে আমি প্রেফারেন্স দেব। এবার এই যে তারিখ, যে তারিখে যে টাইমে জন্ম হলো, আজকে যে জন্ম হলো, এই মানুষটার ক্ষেত্রে এখন এই এই মুহূর্তে বলবান গ্রহগুলো, বলবান গ্রহর মধ্যে রয়েছে কোন গ্রহকেই আমরা সেই আন্দাজে বলবান দেখতে পাচ্ছি না। এখন এই মুহূর্তের কুণ্ডলী যদি আমরা করি, আমি একটুখানি দেখে বলছি। এই মুহূর্তের কুণ্ডলী যদি আমরা করি, কোনো গ্রহকেই আমরা সেইভাবে বলবান পাবো না। মকর লগ্ন, অষ্টমে মঙ্গল, এদিকে হচ্ছে গিয়ে চতুর্থে শুক্র, শুক্র বুধ, বুধ হচ্ছে গিয়ে চন্দ্রের ঘরে। আহ স্যার বুধই বলবান। এইখানে বলবান বলতে গেলে আমাদের বলবান গ্রহ হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র তার তুঙ্গ ক্ষেত্রে রয়েছে এবং চন্দ্র নিজের নক্ষত্রে রয়েছে। চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে নিজের নক্ষত্রে রয়েছে, শুক্রও নিজের নক্ষত্রে রয়েছে, কিন্তু শত্রু ক্ষেত্রে। আর চন্দ্রের ক্ষেত্র অধিপতি সে চতুর্থে রয়েছে, মকর লগ্ন। আপনারা দেখে নেবেন, রোজ দেখবেন চার্ট, মকর লগ্ন, চন্দ্র পঞ্চমে রয়েছে, সপ্তমপতি চন্দ্র পঞ্চমে। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 নাম্বারটাকেও গুরুত্ব দেব, 2 নাম্বারটাকেও আমরা এখানে গুরুত্ব দেব। তাহলে এবার 1 অথবা 2 এর মধ্যে আমরা সিলেক্ট করব যে এই মানুষটার কোন নাম্বারটা হওয়া উচিত। এবার আমাদের একটা নাম তৈরি হলো, সেই নামটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা নাম। আহ আমরা একটা নাম নিই, নামটা হচ্ছে মানিক দাস। দাস নাম্বারটাকে আমরা পাল্টাতে পারবো না, এবার মানিকটাকে আমরা নিচ্ছি। তাহলে মানিক নাম্বারটা কি কি নাম্বার আসবে? মানিক মানে হচ্ছে 4 দিয়ে শুরু হলো, 4, 1, এন মানে হচ্ছে 5, আই মানে 1, আর কে হলো গিয়ে আমাদের 2। আর দাস তো হচ্ছে গিয়ে 4, 1, আর এস মানে হচ্ছে 3।
তাহলে দাস হচ্ছে গিয়ে 413 হয়ে গেল। এবার আমাকে মানিক সংখ্যাটার উপরে কারুকার্য করতে হবে। এবার টোটাল আমার কত হচ্ছে চট করে বলুন। 4। থ্রি। স্যার 21 হচ্ছে 3, তাই তো? তারপরে আমার কি 23। পাচ্ছি এখানে? থ্রি। থ্রি পেয়েছি। তাহলে এই থ্রিটাকে আমি নিয়ে যেতে চাইছি দুইতে। যদি তিনটাকে আমি দুইতে বা একে নিয়ে যেতে চাই, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তাহলে আমার কত এসছিল? আমার এসছিল 21। তাহলে 21কে কনভার্ট করে যদি আমাকে দুইতে নিয়ে যেতে হয়, আমি এখানে একটু লিখি। 20 আনতে হবে। এসছিল 21। 21 থেকে আবার হলো 3। তাহলে এখান থেকে যদি আমাকে দুইতে নিয়ে যেতে হয়, তাহলে কি 20 করতে আনতে হবে। হবে? আমাকে নিয়ে 20। যেতে হবে এটাকে 20-তে। তো আমি নিতে পারবো না, আমাকে নিয়ে যেতে হবে 29-এ। 29 বা 28। তাহলে আমাকে নিয়ে যেতে হবে 29 বা 28-এ। তাহলে 29, 29 অথবা হচ্ছে গিয়ে 28। কারণ আমি মানিকের থেকে কিছু কমিয়ে, মানিকের থেকে কে কমিয়ে মানিদাস বানাতে পারবো না, আমাকে মানিক দাসই রাখতে হবে। বলছে কারণ ঠাকুমা বলে গেছে যে মানিক দাসই এই লোকেশনের নাম হবে, তো ঠাকুমার কথা তো মানতেই হবে। তো ঠাকুমা বলে গেছে মানিক দাস এর নাম হবে, এবং আমাকে মানিক দাস নামটাই রাখতে হবে। তাহলে এই স্যার 28 হলে তো তাহলে একে নিয়ে যাবো আমরা। 28 হলে পরে আমরা একে নিয়ে যেতে পারি। একে নিয়ে, আচ্ছা। এখানে সান তো স্যার 6 হাউসে বসে আছে আজকের কুণ্ডলী অনুযায়ী। আজকের কুণ্ডলী নিয়ে 6 হাউসে বসে আছে, হুম। আর চন্দ্র হচ্ছে গিয়ে 5th হাউসে বসে আছে। তাহলে আমরা যদি 5th হাউসে। দুইতে নিয়ে যেতে চাই, তাহলে 9 আর 2 11-তে করতে হবে। হুম। তাহলে যদি আমি 11 করতে চাই, আমার ছিল কত? 21। সেখান হুম। থেকে আমি একটা 8 বাড়াতে চাইছি। তাহলে 8 বাড়ানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। সহজে আপনি 8 বাড়াতে পারবেন না। তাহলে আমি একটা কি কি না। এই মানিকটাকে রেখেই আমাকে 8 বানাতে হবে। মানিক দাসটাকে আমি 8 বাড়াবো। কি করে বাড়াবো এবার? এটা কিন্তু যদি খুবই কুমার যোগ করে দেওয়া যায়, চাপের। কুমার, চন্দ্র। তাহলে কুমার যদি আমি যোগ করে দিই, তাহলে 36 আসছে তখন। তাহলেই কুমার তো যোগ তিন। করে দিলে আমার হ্যাঁ, হয়ে যাবে 36। তাহলে 36 হলে পরে সেখানে আবার চলে আসবে 9। 9কে আমি রাখতে চাইছি না, আমি 1 আর 2 এর মধ্যেই রাখতে চাইছি। এইবার হবে আপনার যন্ত্রণা। তাহলে আমরা কি করতে পারি? মানিকের এমটাকে ডাবল এম করে দিতে পারি। তাহলে এম করলেও হচ্ছে না। না, আমরা আচ্ছা। তো ঠাট্টা করতে পারবো না, আমরা ডাবল এম করবো। বাকিটাতে আসছি। তাহলে ডাবল এম যদি আমরা করি, তাহলে এখানে 25। হয়ে যাবে, এখানে একটা 4 অ্যাড হবে। এখানে আমি একটা এম যদি 25 করি, হবে। তাহলে আবার কি হবে? 25। 7 আচ্ছা। আছে। 25 দিয়ে 7 হচ্ছে। তাহলে আমার খুব একটা 25, হ্যাঁ, খুব একটা আমার মনঃপুত জিনিস হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? আমি একটু চেঞ্জ করি। আমার এখানে আমি এই মানিকের এনটাকে ডাবল করব। আমি এখানে একটা এন দেবো। তাহলে কি হলো? কিন্তু 5। এক, 5, 2, হলো? 26 হয়ে গেল। হ্যাঁ, 26 হলো। আর এখানে আমি একটা এস দেবো। ডবল এস। এবার হচ্ছে গিয়ে আমি এইটাকে নিয়ে আসলাম 29-এ। এবার যদি আমাদের ক্লায়েন্টের পছন্দ হয় যে এই নাম চলবে কিনা, যদি চালানোর মতো হয় মানিক, মানিক দাস, তাহলে সে হচ্ছে গিয়ে নিতে পারবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রসেস অফ নেম কারেকশন। এবার এইটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে ক্লায়েন্টের থটের উপরে। এবার এই জায়গাটাতে, এই যে এখানে আমাদের তৈরি হলো কত? 28 হলো না 29 হলো? 29 হলো।
এই 29 যে হলো, 29 না করে আমরা 28ও করতে পারতাম। কিভাবে করতাম 28? এখানে আমরা এসকেপ নিয়েছিলাম, এসকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কত রইলো? 26 হয়ে গেল। 26। 26 হলো। এবার এই জায়গাটাতে আচ্ছা স্যার, এটা পুরোটাই চিলাডিয়ান পদ্ধতি ডবল কে প্রয়োগ দিলেই করে হয়ে যাবে, ডবল কে, ডবল তো? কে দিলেই হবে, ডাবল কে দিলে আমাদের এখানে হয়ে যাবে গিয়ে এটা 28 হবে। 28। তাহলে এইভাবে আমরা নেম কারেকশনের দিকে এগোবো। এবার এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে কে কে দিলে পরে আমাদের 28 হয়ে গেল, কিন্তু আমরা যেহেতু চাঁদটাকে প্রেফার করেছি, চন্দ্র পাওয়ারফুল প্ল্যানেট হিসেবে নিয়েছি, তাই জন্য আমরা এখানে দিয়ে ডাবল এস ইউজ করব। এবার এখানে একটা ব্যাপার আছে, যখন কোনো মানুষের নামে যদি পুরুষ মানুষ হয় বা স্ত্রীলোকও হয়, এখনকার দিনে আমরা সবসময় চেষ্টা করব যে সেই মানুষটা একটু তাগড়াই মানসিকতা সম্পন্ন হোক। তবে এখানে এর যেহেতু 2 আর 8 আছে, তার মধ্যে টোটালটাকে যদি আমি চন্দ্রে নিয়ে আসি, 2 আর 9, 2 আর 9 আছে, সেটাকে টোটাল করে যদি আমি চাঁদের নাম্বার আবার 2-তে নিয়ে আসি, তাহলে মানুষটা কিন্তু একটু সফট টাইপেরই হবে। বরঞ্চ 2-8-1-এ যদি আমরা আনি, সেই ক্ষেত্রে মানুষটা বেশ তেজি প্রকৃতির হবে। কিন্তু গন্ডগোলটা পাকবে কোথায়? রবি হচ্ছে মকর লগ্নের জন্য অষ্টমপতি। তাহলে এই মানুষটার ক্ষেত্রে নিউমারোলজিক্যালি পারফেক্ট হলেও আলটিমেটলি মানুষটার গ্রোথ, ডেভেলপমেন্ট, এইখানে কিন্তু এই নামটা বাধা হয়ে দাঁড়াবে, যদি সেটা 28 ওরিয়েন্টেড নাম হয়। তাহলে আমাদের জন্য এই 9 আর 2 11, মানে 2 নাম্বার, এটাই প্রেফারেবল, এটাকেই আমরা ফেভার করবার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের পঠন পাঠন হলো। স্যার, এটা এটা পুরোটাই চিলাডিয়ান পদ্ধতি প্রয়োগ করে হলো তো? এটা আমরা পুরোটাই করলাম চিলাডিয়ান পদ্ধতি অনুযায়ী। এবার পদ্ধতি সিলেকশনেরও একটা ব্যাপার আছে। পদ্ধতি সিলেকশনের ব্যাপারটা কি, আপনার আপনার জন্য আপনি কোন পদ্ধতিটাকে চুজ করবেন, সেইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আপনাকে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, কিছু ক্যারেক্টারকে চুজ করতে হবে। যেমন আপনি 10 জন লোককে বেছে নিলেন যে এই মানুষগুলোর সঙ্গে চিলাডিয়ান ম্যাচ করছে না পাইথাগোরিয়ান ম্যাচ করছে। তাহলে যদি আপনি দেখলেন যে চিলাডিয়ান ম্যাচ করছে না, পাইথাগোরিয়ান ম্যাচ করছে আপনার কাজের সাথে, তাহলে আপনি পাইথাগোরিয়ানকে চুজ করবেন। এবার জেনারেলি আমি আর কি দেখেছি, প্রেজেন্ট যারা নিউমারোলজি প্র্যাকটিশনার, তারা সবাই চিলাডিয়ানকেই প্রেফার করেন। কিন্তু পাইথাগোরিয়ান নিউমারোলজি এটা যেন স্ট্রেট, একদম সরাসরি 1 2 3 4 5 টাইপের। কিন্তু চিলাডিয়ানের মধ্যে সেটা দাবি করা হয় যে এর মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার, মানে এই এই চিলাডিয়ান নিউমারোলজির যে ডেভেলপমেন্ট উৎস, সেইখানে একটা আহ শক্তি, এনার্জি, এই সমস্ত কিছু একটা ছিল, যে কারণে এইটা একটু ডিফারেন্ট এবং এইটার মিলতে বেশি দেখতে পাওয়া যায়। তাই জন্য আমি সাজেস্ট করব বা প্রেফার করব আপনাদের কাছে, সেটা হচ্ছে চিলাডিয়ান নিউমারোলজি। তাহলে বুঝতে পারা গেল? তাহলে আজকের মতো আমরা এখানেই স্টপ করি। আর একটা দুঃসংবাদ আছে আমাদের কাছে, তো দুঃসংবাদটা আমরা পরে দিচ্ছি। আগে ভালো খবর বলি। ভালো খবর যেটা, আমরা একটা ওয়ার্কশপ করতে চলেছি 3 দিনের। 3টে রোববার আমাদের একটা ওয়ার্কশপ হবে পরপর কতগুলো স্পেসিফিক টপিকের উপরে। এটা চার্জেবল, এটা ফ্রি অফ কস্ট নয়। 3টে ওয়ার্কশপে রেকর্ডিং পাওয়া যাবে। আর এটার চার্জ হচ্ছে 195 টাকা। 3টে ক্লাস, 195। এটা আপনারা ইয়ে করতে পারেন, এবং টপিক গুলো হচ্ছে গিয়ে মেইনলি রেমেডি, তারপরে নক্ষত্র, এই সমস্ত ওরিয়েন্টেড। তো আমি আর কি বলবো আপনাদের সবাইকেই পার্টিসিপেট করবার জন্য। এটা 6 তারিখ থেকে শুরু হবে। 6 তারিখ থেকে, মানে 6 তারিখ যে রোববার, সেই 6 তারিখ থেকে শুরু হবে। অনলাইন তো স্যার? অনলাইন, টোটালি অনলাইনে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আর এটা দেখবেন, আমি একটা নাম্বার আবার ফেসবুকে দিয়ে দিচ্ছি, বা আমি আরেকটা অ্যাড বানিয়েও দিয়ে দেবো গ্রুপে।
তো সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। স্যার ফেসবুকে দিলে মানে আমরা পেমেন্টটা কোথায় করব, যেটাই আমরা পেমেন্ট মানে? না 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 না, 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 একদমই না। আমি একটা নাম্বার গ্রুপে দিয়ে দেবো, সেই নাম্বারে কথা বলে আপনারা পেমেন্ট করবেন। আচ্ছা স্যার। এইটা কিন্তু আমাকে পেমেন্ট করবেন না। আচ্ছা। এটা তিন আমরা দিন কি দেবো। এটা পর পর স্যার? 6 তারিখ থেকে? 6 তারিখ, 6, 7, 8? 6 তারিখ, 20 তারিখ আর 3 তারিখ। আর ও, এখানে ওকে আপনারা ওকে। এখানে আপনারা যারা পার্টিসিপেট করবেন তারা প্রত্যেকেই একটা করে ই সার্টিফিকেট পাবেন। স্যার বাংলাদেশ থেকে পারচেস করা যাবে? বাংলাদেশ থেকে পার্টিসিপেট করা যাবে, সারা যে সব জায়গা থেকেই পার্টিসিপেট করা যাবে, তাতে কোনো স্যার সমস্যা নেই। টাইমিং। স্যার টাইমিং আমাদের পেমেন্টটা আটটা, কিভাবে? রাত্রি 8টা থেকে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এখানে আমাদের টপিক যেটা রয়েছে, বেসিক রাশি রেমিডিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, হাউ টু প্রেডিক্ট উইথ নক্ষত্রস, সিম্পল হাউসহোল্ড রেমিডিজ, পামিস্ট্রি। পামিস্ট্রিটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে, এটা জয়েন করাটা আমার মনে হয় বেটার হবে। এই গেল একটা পার্ট, এটা একটা ভালো খবর। সেকেন্ড যেটা খবর, সেটা খবর। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট প্লিজ। বলছি যে পামিস্ট্রি তো এখনো আমরা কিছুই জানি না, তাহলে অ্যাডভান্স লেভেলে তো কিচ্ছু বুঝতে পারবো না। জানবেন জানবেন, অত টেনশন নেই। ক্লাসটা শেষ হতে হতে আপনারা রিয়ালাইজ করবেন। না না, বলছি ওই যে মানে ওয়ার্কশপে, ওয়ার্কশপে যদি ওয়ার্কশপে অ্যাডভান্স লেভেল। ওয়ার্কশপে যেটা অ্যাডভান্স লেভেলেরও হয়, সেটা বোঝার মতো হয়, মানে ওই দিনের খাবারের মতো, মানে এরকম নয় যে আচ্ছা। ওটা গ্রহণযোগ্য হবে না। স্যার ভীষণ ভালো পামেস্ট্রি তো শিখিয়েছেন, যতটুকুনি, যদিও আমি ক্লাস করিনি, আমি ভিডিও দেখেছি, কিন্তু ওখান থেকে যথেষ্ট ভালো। পামিস্ট্রি শিখতে না, পারবেন। আমরা তো এখন সময় ছিল, শিখিনি একটা এই সময় জন্য। ছিল যখন আমি সত্যি সত্যি ভালো হাত দেখতে পারতাম, সত্যিই পারতাম। এবং সেই সময়টাতে এটা একটা মানে আর্ট। এটা আপনারা যারা প্র্যাকটিস করবেন দেখবেন, যত যত বেশি প্র্যাকটিস করবেন তত ধার বাড়বে। হাত দেখে ছকের গ্রহ অবস্থান, আবার ছক দেখে হাতের লাইন কোন দিকে যাবে, এইটা হচ্ছে কি আমি করতে পারতাম। এখন পারবো কিনা জানি না, বাট একটা সময় করতে পারতাম। কিন্তু এটার জন্য যে হিউজ কনসেন্ট্রেশন দরকার, সেইটা বাধাপ্রাপ্ত হয়। মানে ক্লায়েন্টের চাপ যখন বেড়ে যায়, পড়ানোর চাপ বেড়ে যায়। এই আজকে আমি হাঁপাতে হাঁপাতে এসে পড়াতে শুরু করলাম, এই পড়াতে শুরু করাতে গিয়ে দেখলাম বিপদ, আমার রেকর্ডিং হচ্ছে না। সেই রেকর্ডিং দুটো ল্যাপটপ চালিয়ে পাশাপাশি কোনটায় রেকর্ডিং হচ্ছে, এই যে অস্থিরতা, এতে হচ্ছে গিয়ে মূল বিষয়টা নষ্ট হয়। তো এটা সবার ক্ষেত্রেই হয়, বিভিন্ন রকম পারিপার্শ্বিক পরিস্থিতিতে ধার নষ্ট হয়ে যায়। তো একটা সময় এরকমও প্রেডিকশন হতো, মানে ধরুন একজন বিয়ের জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছে, যাকে দেখতে যাচ্ছে তার হাইট, তার কালার, তার নামের লেটার, এইগুলো হচ্ছে গিয়ে প্রেডিকশন করতে পারতাম। তো কিন্তু তার জন্য হচ্ছে কি খাটতে হতো, মানে বিভিন্ন চার্ট দেখে একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করে। তো কিন্তু যত টাইম কমে যাচ্ছে কাজের সময়, তত সমস্যা বাড়ছে। আচ্ছা, এবার যেটা বিষয়, সেটা হচ্ছে কি আপনাদের যাদের হরোস্কোপের সফটওয়্যারটা দরকার, তারা সবাই হেমন্ত পান্ডার সঙ্গে কমিউনিকেট করবেন। আপনাদের গ্রুপে দেখবেন হেমন্ত পান্ডার নাম্বার রয়েছে। আহ ও হচ্ছে গিয়ে ঋষিবাণীর সফটওয়্যার এবং রেমিডি ব্যাপারটাকে দেখে। রেমিডি বলতে যারা হচ্ছে কি যত রকম কবচ, স্টোন ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে, ইনিশিয়াল ফেজে আমি আপনাদেরকে বলবো যে এগুলো ঋষিবাণী থেকে কালেক্ট করতে। তারপরে যখন আস্তে আস্তে একটু হাত পা শক্ত হবে, মার্কেট চিনবেন, তখন যেখান থেকে খুশি নেবেন। কিন্তু ইনিশিয়াল ফেজে একদম শুরুর সময়, তখন আমাদের থেকে অবশ্যই নেবেন। তাতে হচ্ছে গিয়ে ঠকে যাওয়ার চান্সটা কম হবে। তো আমার আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনে আমি একবারই প্লাস্টিকের পাথর বিক্রি করেছি। ওই পাথরওয়ালা এসছে, ছখানা গোমেদ 6 6 36 হাজার টাকা দিয়ে আমাকে বেঁচে গেছে। তো সেই গোমেদ একটা আমি নিজে পড়েছিলাম, আর একটা একজনকে বিক্রি করেছিলাম। তো সেই বিক্রি করা গোমেদ আর আমার পড়া গোমেদ, পরে আমি জানতে পেরেছি পুরো প্লাস্টিকের। তো চিনতাম না তখন, ছোটবেলা। তারপরে আস্তে আস্তে পাথর চিনেছি। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা ইনিশিয়াল ফেজে হেমন্ত পান্ডার সঙ্গে কমিউনিকেট করবেন, এটা বেটার হবে। সমস্ত রকম ব্রেসলেট বা হচ্ছে গিয়ে আহ ওই সেলেনাইট প্লেট, রুদ্রাক্ষ, পারদ শিবলিঙ্গ, হাড্ডা বাড্ডা যা কিছু আছে, কবচ, যে কোনো কবচ, সমস্ত কিছু হচ্ছে গিয়ে স্টোন, যা যা দরকার হতে পারে সমস্তটা আপনারা ওর সাথে কমিউনিকেট করলেই পাবেন। এবং ম্যাডামও আপনাদেরকে গাইড করে দেবেন। এইটা গেল। আর খারাপ খবর হচ্ছে, লাস্ট আমাদের যে 20 তারিখের ক্লাসটা হয়েছিল, সম্ভবত 20 তারিখ কিবার যেন ছিল,
শুক্র বৃহস্পতিবারের ক্লাসটা? বৃহস্পতিবার ও, বা শুক্রবার 20 তারিখ একটা ডেট ছিল। তো 20 তারিখের ক্লাসটা দুর্ভাগ্যবশত আমার এই ল্যাপটপ খারাপ হয়ে যাওয়ার কারণে আমার সব চলে গেছে। মানে সব চলে গেছে বলে আমার ল্যাপটপে আর কিচ্ছু নেই। ফলে 20 তারিখে যারা ক্লাস মিস করেছেন তাদের ক্লাস 20 তারিখের ওই ক্লাসটা আর পাওয়া যাবে না। 20 তারিখে পামিস্ট্রির ক্লাস হয়েছিল। ও না, 19-এর কথাটা না না না। 20 তারিখে হাই লেভেল পামিস্ট্রির ক্লাস হয়েছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 20 তারিখের পামিস্ট্রি ক্লাসে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছিল সেই প্র্যাকটিক্যাল ক্লাসে অনেকগুলো হাত দেখা হয়েছিল এবং সেই হাতগুলো দেখে প্রেডিক্ট করা হয়েছিল। তো সেইটা মিস হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকের পড়াশুনো এই পর্যন্তই। সবাই খুব ভালো স্যার থাকুন। ওয়ার্কশপের যে রেকর্ডিংটা পাবো তো? ওয়ার্কশপের রেকর্ডিং পাবেন, মানে এখনো পর্যন্ত আচ্ছা পাওয়ার কথা আছে। এবার আচ্ছা আচ্ছা, ঠিক রেকর্ডিং এর আছে। জন্য তো আমরা যন্ত্র নির্ভর, তাই রেকর্ডিং এর সঙ্গে সঙ্গে একটু ওই হাতে খাতা কলমটাও রাখতে হবে। নিশ্চয়ই স্যার স্যার। বাই চান্স যদি লাইভে না পার্টিসিপেট করতে পারি ওয়ার্কশপটায়, তাহলে কি সার্টিফিকেটটা আমরা পাবো? ই সার্টিফিকেটের আপনাদের কাছে কোনো চাপ নেই। আপনাদের যদি কোনো সার্টিফিকেট মনে হয় যে আপনার কোনো একটা বিশেষ সার্টিফিকেট লাগবে, শুধু আপনি আমাকে মেসেজ করবেন। 2-5 দিন দেরি হবে, সার্টিফিকেট বানিয়ে পাঠিয়ে দেবো। সার্টিফিকেট নিয়ে আপনাদের কোনো চাপ নেই। পার্টিসিপেট ঠিক করলেও আছে, থ্যাংক ইউ স্যার। আপনি না করে বলেন একটা সার্টিফিকেট দিন স্যার, স্যার স্যার সার্টিফিকেট দিয়ে দেবে, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বেশি জিনিস সেটাতে হচ্ছে গিয়ে যারা ক্লাসগুলো করাবে তারা, সেটা হচ্ছে আমরা নই, এই যারা আসবে বাইরে থেকে এখানে কিছু নলেজের আদান প্রদান হবে। অন্য মানুষরা কিভাবে ভাবছে এইটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন। তাই জন্য আমি বলবো যে পার্টিসিপেট করুন। হুম। স্যার পামিস্ট্রির ক্লাসটা কবে, মানে কবে ওয়ার্কশপটা হবে? এইটা আমি বলতে পারবো না। পামিস্ট্রি ক্লাসটা আমি করাবো। ওটা আমি করবোই। তো পামিস্ট্রি স্যার ক্লাসটা কি আমি কি করাবো। হবে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি যেটা হবে, রাশির কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাশন হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে নক্ষত্র ওরিয়েন্টেড কিছু প্রেডিকশন আছে, সেটা হবে। আর রাশির রেমিডি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এরপরে হচ্ছে সিম্পল হাউস হোল্ড রেমিডিস, মানে বাড়ির জিনিসপত্র দিয়ে কিভাবে রেমিডি করবেন, ঘরোয়া রেমিডি। আর হচ্ছে গিয়ে পামিস্ট্রি। আর তার সঙ্গে থাকবে বেসিক কেপি রুলস, কৃষ্ণমূর্তি পদ্ধতির কিছু রুলস থাকবে। তো এই কেপি রুলস গুলোকে কিছুটা বেসিক হলেও বেসিক রুল গুলোকেও কিছুটা কনভার্ট করিয়ে অ্যাডভান্স করানোর চেষ্টা করে আপনাদেরকে সেগুলো দেওয়া হবে, এই আর কি। তো স্যার, হুম। আপনি আগের মান্থে একটা ক্লাস করিয়েছিলেন, বলেছিলেন ওটা পার্ট 2 নিয়ে আসবেন আমাদের ডিএনএ, সাথে। ওই সরল ওই ভৃগুনন্দী। ডিএনএ ডিএনএ হ্যাঁ না না, বিএসপি, ভৃগু সরল পদ্ধতি। স্যার, ওটা কবে হবে? ওটা তো আপনাদের হবেই, ক্লাসে তো হবেই। মানে ওই আছে ভৃগু সরল পদ্ধতি। স্যার বাস্তুশাস্ত্র আপনি করাবেন? বাস্তু আমি করাবো। স্যার অল স্যার ইন ওয়ান? না না, আমি অ্যাকচুয়ালি ছকটাই দেখতে পারি মোটামুটি, বাকিটা হচ্ছে গিয়ে এদিক ওদিক করে চালিয়ে দেবো। স্যার আমাদের কি স্যার পামিস্ট্রির আপনার সাথে মোস্ট ফেস ফেভারিট রিডিংও আছে? কোনটা? ফেস রিডিং আছে। স্যার আপনার মোস্ট ফেভারিট কোনটা 4টের মধ্যে? আমরা একটু জানতে চাই স্যারের সম্পর্কে। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে ওই পামিস্ট্রিটা আমার খুব ভালো লাগে, পামিস্ট্রিটাতে আমি খুব ইন্টারেস্ট পাই। আচ্ছা কিন্তু স্যার অনলাইন ক্লাসে, অনলাইন কনসালটেশনে তার পামিস্ট্রি দেখা যাবে না, তার জন্য তো ফেস টু ফেস হাত দেখতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তাহলেও যখন সামনাসামনি মানুষজন আসছে সেই সময় আমরা আহ ইয়েটা ইউজ করতে পারি, মানে ফেস রিডিং বা এই ব্যাপারগুলো, হাত দেখা, এগুলো আমরা বুঝতে পারি। আর হাত দেখা বা ফেস রিডিং এর সবচেয়ে ভালো মজার জিনিস হচ্ছে গিয়ে এটা আপনাকে কোনোভাবেই ধোকা দেবে না। মানে চার্টে অনেক সময় আমরা ধোকা খেয়ে যাই। ধোকা খেয়ে যাই কিরকম, একটু আগে বললাম যে একজন মানুষের লগ্নে রাহু আর শনি বসে রয়েছে, তো আমি তো তাকে প্রেডিক্ট করতে পারিনি। আমি মার্বেলের ছবিটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন? মানে আপনারা কোথায় আমাকে দেখে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, এবার মার্বেলের ছবিটা দেখুন। ও মা, হ্যাঁ,
অসাধারণ কালারফুল। হ্যাঁ, এবার এই ভদ্রলোক এই মার্বেলটা নিয়ে এসেছে বার্সিলোনা থেকে। এবার মা মার্বেলের বাড়িতে থাকবে বলে বলেছে। এবার মাকে খুশি করার জন্য সে বার্সিলোনা থেকে মার্বেল নিয়ে এসে পেতেছে। তো এবার এই এই লোকের তো লগ্নে শনি রাহু রয়েছে। এবার তারপরে আমি তার হাতের ছবিটা চাইলাম। এবার হাতের ছবিটা নিয়ে দেখি তার যে ভাগ্যরেখা সেটা হচ্ছে গিয়ে একদম ইয়ে থেকে উঠেছে, মানে মণিবন্ধ থেকে 1 ইঞ্চি গ্যাপে উঠেছে, স্ট্রেট শনির ক্ষেত্রে গিয়ে ঢুকেছে, কোনো টালবাহানা নেই। এবার ভাগ্যরেখা খুব ভালো হলে যে ভাগ্য ভালো হবে এরকম কিন্তু ব্যাপার নয়। ভাগ্যরেখা ভালো রয়েছে, রিক্সাওয়ালাও আমি দেখেছি রিক্সা চালাচ্ছে, ভাগ্যরেখা খুব ভালো, এরকম আমি দেখেছি, আপনারাও দেখবেন। তো আমি একটা এরপরে আমি একটা আমার স্পেস নেই, তো একটা স্পেসের ব্যবস্থা করছি। স্পেসটা হয়ে গেলে পরে আমরা কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করব। তো আপনারা সেখানে পার্টিসিপেট করতে পারবেন। লাভের লাভ বলতে যেটা হবে সেটা হচ্ছে ওখান থেকে যে বই বেরোবে সেই বইতে আপনাদের নামটা থাকবে, এটাতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তো স্যার ওটা কি ফিজিক্যালি পার্টিসিপেট করতে হবে না অনলাইনেই হবে? কিছুটা অনলাইনে কিছুটা ফিজিক্যালি, ফিজিক্যালি বা লোকালি। ধরুন একটা প্রোগ্রাম করা হলো যে একজন মানুষকে আমাদের একদিনকে ক্যান্সার রোগীদের হাতের ছবি তুলতে হবে। তো সেটা 10 জন ক্যান্সার রোগীর ছবি, তো আমাকে তো যেতে হবে হসপিটালে। তাহলে ধরুন কোনো একজন মানুষ তিনি হসপিটালে গেলেন, গিয়ে আমাদের গ্রুপে সেই ছবিগুলো আপলোড করলেন, এইরকম ব্যাপার আর কি। বাকিরা হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ বা ইয়েতে খুঁজবার চেষ্টা করলো, কেন এটা হয়েছে বা কি হতে পারে, কি রেমিডি হতে পারে, কিভাবে অ্যাভয়েড করা যেত, এই ব্যাপারগুলো আর কি। স্যার, একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা হলো, আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কুণ্ডলিতে দীর্ঘায়ু দেখিয়েছে, কিন্তু হচ্ছে হাতে একদমই আয়ু নেই। এই ক্ষেত্রে কি বিচারটা করা যায় তার ক্ষেত্রে? এই ক্ষেত্রে বিচারের কোনো মাথামুন্ডু নেই। প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে আয়ু ক্যালকুলেশন করবার জন্য কুণ্ডলী, হাত, এই জায়গাগুলোর ওপরেও আরেকটা সিস্টেম রয়েছে যেটাকে আমরা ধরতে পারি না, সেটা হচ্ছে ওপরওয়ালা। এটা একটা ব্যাপার রয়েছে। তবে জেনারেলি দেখতে পাওয়া গেছে যে কুণ্ডলি আর হাত এগুলো ম্যাচ করে, মান্ডেন ইভেন্ট ছাড়া। মান্ডেন ইভেন্ট মানে হচ্ছে গিয়ে এই যে প্লেন ক্র্যাশ হলো, তো এই প্লেন ক্র্যাশ হওয়ার সাথে সাথে কি ছিল, এই সবার তো আর আয়ু রেখা বা ইয়ে এগুলোতে গন্ডগোল ছিল না। হয়তো 2 জন বা 3 জনের মৃত্যু যোগ ছিল, থাকতেই হবে, একজন দুজনের ক্ষেত্রে থাকতেই হবে। এবং তার সঙ্গে যারা প্রেজেন্ট ছিল তাদের ক্ষেত্রেও এই নেগেটিভিটি কাজ করেছে, তারা সেখানে মারা গেছেন। এটা হচ্ছে গিয়ে কনসেপ্ট, বা ওই দিন ওই সময় অ্যাক্সিডেন্টের যোগ ছিল, সেখানে যারা প্রেজেন্ট ছিল তারা গেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মোটামুটি ম্যাচ করে। তবে এরকমও লোক দেখেছি বিশাল বড় আয়ুরেখা, 15 বছর বয়সে মারা গেছে, বিশাল বড়, কোনো কোনো ইয়ে নেই, কোনো দাগ নেই আয়ুরেখাতে। আবার এরকমও লোক দেখেছি যার আয়ুরেখা হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো, কিন্তু সে 87-88 বছর লড়াই করে যাচ্ছে। তো আমরা কি বলবো তাকে? আমাদেরকে তো এসে জিজ্ঞাসা করেন যে আমার আয়ুটা কত। আবার যেটা দেখবো সেটা বলবো। আমরা আচ্ছা। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় গ্রামার ফলো করব। কিছু প্রেডিকশন মিলবে, কিছু প্রেডিকশন মিলবে না, কিচ্ছু আসবে ঠিক যাবে না। আমরা গ্রামার ফলো করে এগিয়ে যাবো। স্যার, ভাগ্যরেখা যদি কোনো কারণে ডিস্ট্রাকশন হয়, ধরুন পুড়ে গেল বা কেটে গেল মাঝখানটার পুরোটাই, তাহলে কি কোনো চেঞ্জেস আসতে পারে সেই পার্সোনাল লাইফে? কিছুটা আসে। কি টাইপের স্যার? এটা তো হাত না দেখলে বোঝা যাবে। আমি আজকে 4টে কথা বলে বন্ধ করব। এখন একজন জটক বিচারের জন্য ওয়েট করছে, কোক কোক করছে আমার ফোন। প্রথম হচ্ছে গিয়ে আয়ু স্যার রেখা। একটা যেটা আয়ু রেখা, আজকে আমি আর কোনো প্রশ্ন নিতে পারছি না। যেটা আয়ু রেখা ওটাকে আমরা বলবো পিতৃরেখা। পিতৃরেখা, লাইন অফ অরিজিন, উৎস। যেটা আমার শিরোরেখা বা ব্রেন লাইন, ওটাকে আমি বলবো মাতৃরেখা বা লাইন অফ স্টেবিলিটি। যেটা আমার হৃদয় রেখা, সেটাকে আমরা বলবো লাইন অফ রিলেশনশিপ, প্রণয় রেখা, এটা আমরা বলবো। আর যেটা আমার ভাগ্য রেখা, সেটাকে আমরা বলবো লাইন অফ কর্মা। পরিষ্কার? এবার দেখবেন যখন হাতের মধ্যে হাতটা এসে পড়বে
হাত দেখতে সুবিধা হবে। আমার যেমন স্যার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অপারেশন হয়েছে ওই জায়গাটা। তো অসুবিধা নেই, আমি তো ভাগ করে দিলাম, এই চারটে নিয়ে বিয়ে করবেন। তাহলে আপনার যে কর্মা, এটা একটু ডিস্টার্ব হলো। এবার এই যে কর্মা, এই জায়গাটা ডিস্টার্ব হলো, তাহলে আপনার দেখতে হবে লাইন অফ স্টেবিলিটি, লাইন অফ রিলেশনশিপ, এইগুলো কেমন রয়েছে, সেগুলোর উপরে বেস করে বাকি রেজাল্ট আপনি পাবেন। ভাগ্য রেখার কন্টেম্পোরারি রেখা হচ্ছে রবি রেখা। রবি রেখা, মার্শাল লাইন, এরা যদি ভালো থাকে, হাতে যদি এক একটা উন্নতি রেখা দেখতে পাওয়া যায়, কি কাজে লাগবে ভাগ্য রেখা? অনেকের তো ভাগ্যরেখা থাকেই না, থাকে না? অনেকের হাতে ভাগ্যরেখা দেখাই যায় না আর কি, দেখতে পাই না আর কি। ঠিক আছে, চলো সবাই ঠিক আছে টাটা। স্যার, শুভরাত্রি, শুভরাত্রি স্যার। ওকে, ওকে স্যার।